প্রাথমিক ৩২,০০০ চাকরি বাতিল মামলার ২০শে মে যে অর্ডার কপি বেরিয়ে এসছে, সেই অর্ডার কপিতে কি লেখা রয়েছে সেইটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবং প্রাথমিক এই যে ৩২,০০০ চাকরি বাতিল মামলা, সেখানে যে গুরুত্বপূর্ণ দুদিন শুনানি হলো, মূলত পর্ষদ বক্তব্য রেখেছে। তো পর্ষদের আইনজীবী এ পর্যন্ত কোর্টে কি কি জানিয়েছে এবং কোন কোন পয়েন্টগুলো এই মুহূর্তে গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে এই মামলায়, সেই বিষয়টা নিয়েও এই ভিডিওতে ছোট্ট করে আলোচনা করার চেষ্টা করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রাথমিক ৩২,০০০ চাকরি বাতিল মামলার ২০শে মে যে অর্ডার কপিটি দেওয়া হয়েছে, সেই অর্ডার কপিটি খুব ছোট্ট। সেখানে মূলত যেটা বলা হয়েছে দেখুন, যে হেয়ার্ড মিস্টার দত্ত, লার্নেড সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য অ্যাপেলেন্টস ইন ম্যাট 873 অফ 2023। অর্থাৎ মিস্টার দত্ত, যিনি পর্ষদের আইনজীবী, তাকে শোনা হয়েছে ম্যাট 873 অফ 2023-এ। এইটা বলা হয়েছে, যিনি অ্যাপেলেন্টসদের পক্ষ থেকে বলছিলেন, অর্থাৎ বোর্ডের পক্ষ থেকে মূলত তিনি সওয়াল করছিলেন। তারপরের যে বাক্যটিতে লেখা রয়েছে, লিস্ট দ্য ম্যাটার ফর ফার্দার কনসিডারেশন অন 12 জুন 2025 অ্যাজ ফিক্সড অ্যাট 2 PM। পরবর্তী ক্ষেত্রে এই ম্যাটারটিকে আবার 12 জুন 2025 সালে শুনানির জন্য দুপুর 2টোর সময় রাখা হয়েছে। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে 12 জুন দুপুর 2টোর সময় শুনানি হবে, এবং সেই দিনকেও কিন্তু পর্ষদই বলবে, অর্থাৎ পর্ষদের আইনজীবীই বলবেন। তো 12 জুনের পরে কিন্তু এই ম্যাটারটিকে মহামান্য বিচারপতি জুন মাসে আবার শুনানির জন্য রেখেছেন পরপর। তো আশা করা যায় জুন মাসে এই মামলার শুনানি সম্পন্ন হবে এবং জাজমেন্ট রিজার্ভড হবে, এবং তারপরে কিন্তু জাজমেন্ট দেওয়া হবে। তো পর্ষদের আইনজীবী মূলত যে বিষয়গুলোকে মহামান্য বিচারপতির সামনে পয়েন্ট আউট করার চেষ্টা করেছেন, মূলত পর্ষদের আইনজীবী দুদিন বক্তব্য রেখেছেন। তো সেই দুদিনে কি কি বক্তব্য রেখেছেন পর্ষদের আইনজীবী, সেই বিষয়টাকে আমি ছোট্ট করে বলার চেষ্টা করছি। মূলত মোটা দাগের 5টি পয়েন্টে আমি বিষয়টাকে আলোচনা করছি। দেখুন, এখানে প্রাইমারি ৩২,০০০ মামলায় পর্ষদের এ যাবৎ যা বক্তব্য রয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানিতে, সেই বিষয়টা আমি আপনাদেরকে বলছি। প্রথমে 1 নম্বর, পর্ষদ অরিজিনাল রিট পিটিশনের যা প্রেয়ার ছিল, রায় তার বাইরে হয়েছে, এই বক্তব্যটাকে কিন্তু প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে বারবার করে। অর্থাৎ পর্ষদ এটা বলার চেষ্টা করেছে যে যারা মামলাকারী ছিল, তারা মূলত যখন রিট ফাইল করেছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে, তখন তারা পুরো প্যানেলটাকে বাতিল করার প্রেয়ার কোনো অর্থেই করেনি। তারা বলেছিল যে তারা বঞ্চিত হয়েছে এবং তাদেরকেও চাকরি দিতে হবে। মূলত তাদের মূল দাবি এটাই ছিল, বা তাদের প্রেয়ার এটাই ছিল। কিন্তু মহামান্য সিঙ্গেল বেঞ্চের বিচারপতি, তিনি কিন্তু পুরো প্যানেলটাকেই বাতিল করেছিলেন, যেটা কিনা প্রেয়ারেই ছিল না। এইখানে পর্ষদের বক্তব্য এটাই ছিল যে মামলায় যা প্রেয়ার থাকবে, রায় বা জাজমেন্ট সে অনুযায়ী হতে হবে। অতএব যেহেতু পুরো প্যানেল বাতিলের কোনো প্রেয়ারই ছিল না, তাহলে কেন পুরো প্যানেলটাকে বাতিল করা হলো, এইটা নিয়ে কিন্তু পর্ষদ জোরালোভাবে সওয়াল করেছিল এই গত শুনানিতে। এবং পর্ষদ এই সপক্ষে অনেক জাজমেন্টও দেখিয়েছিল মহামান্য বিচারপতিকে, যে কেন যা প্রেয়ার রয়েছে তার বাইরে গিয়ে কোনো অর্ডার বা জাজমেন্ট দেওয়া যায় না কোর্টের। সেই সপক্ষে নানান সুপ্রিম কোর্টের জাজমেন্ট কিন্তু পর্ষদ দেখিয়েছিল গত শুনানিতে। এবার এর বাইরেও আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট পর্ষদ তোলার চেষ্টা করেছিল, সেটা হচ্ছে রিট কোর্ট প্রসিডিংস। অর্থাৎ মহামান্য সিঙ্গেল বেঞ্চে এই যে প্রাথমিক 2016 সালের 32,000 চাকরি বাতিল মামলাটির যেভাবে শুনানি হয়েছে, সেই শুনানি এবং সেই প্রসিডিংগুলো নিয়েও কিন্তু পর্ষদের আপত্তি। পর্ষদ সেখানে নানান যুক্তি তুলে ধরে যে তাদের কথা শোনা হয়নি, অর্থাৎ তারা যে বিভিন্ন জাজমেন্ট দেখিয়েছিল, যে এই এই জাজমেন্টগুলোকে দেখতে হবে, সেই জাজমেন্টগুলোকে ইভেন সিঙ্গেল বেঞ্চের জাজমেন্টে সাইট অবধি করা হয়নি। এছাড়াও যেভাবে মহামান্য সিঙ্গেল বেঞ্চের বিচারপতি নানান সময় সময় অর্ডার দিয়েছেন, সেই অর্ডারগুলোকে দেখেও পর্ষদ এটা বলার চেষ্টা করেছেন যে রিট কোর্ট প্রসিডিংটাকে মানে সঠিকভাবে মেনটেন করে করা হয়নি। এইটাই পর্ষদের কিন্তু আর একটা দাবি ছিল বা কন্টেনশন ছিল। এবার 3 নম্বরে পর্ষদ আরেকটি গুরুত্বপূর্ণ মানে তাদের যে প্রশ্ন সেটা উত্থাপন করেন, বা তাদের যে দাবি সেটা হচ্ছে যে মহামান্য সিঙ্গেল বেঞ্চের বিচারপতি যেটা প্রধান হিসেবে বলেছিলেন তার জাজমেন্টে, যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি, এবং এর সপক্ষে তিনি 165 এভিডেন্স অ্যাক্টকে প্রয়োগ করে যারা ইন্টারভিউ নিয়েছিলেন তাদের বয়ান তিনি রেকর্ড করেন, ভিডিও রেকর্ড করেন, এবং সেখানে দেখা যায় যে যারা ইন্টারভিউ নিয়েছিলেন তাদের মধ্যে অধিকাংশই জানায় যে অ্যাপটিটিউড টেস্ট তারা নেননি।
তো সেই ওপর ভিত্তি করে মহামান্য সিঙ্গেল বেঞ্চের বিচারপতি তার জাজমেন্টে উল্লেখ করেছিলেন যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি। এবার এই 165 এভিডেন্স অ্যাক্ট রিট কোর্টের বিচারপতি তিনি প্রয়োগ করতে পারেন কি পারেন না এই বিষয়ে কিন্তু পর্ষদ প্রশ্ন তুলেছেন। পর্ষদের মতে যে এটা কোনো ট্রায়াল কোর্ট নয়, এটা রিট কোর্ট প্রসিডিং। এখানে মূলত যা এফিডেভিট ফাইল হবে তার উপর ভিত্তি করে, যা ডকুমেন্ট রেকর্ডে থাকবে তার উপরে ভিত্তি করে কিন্তু মামলার জাজমেন্ট বা অর্ডার দিতে হয়। সেক্ষেত্রে ক্রিমিনাল কোর্টে যখন ট্রায়াল হয় তখন এই সমস্ত 165 এভিডেন্স অ্যাক্ট এই সবগুলো দেখা হয়, কিন্তু রিট কোর্টে সচরাচর এগুলোকে দেখা হয় না। তো সেক্ষেত্রে এই যে 165 এভিডেন্স অ্যাক্ট মহামান্য সিঙ্গেল বেঞ্চের বিচারপতি প্রয়োগ করেছিলেন, সেই বিষয়টা নিয়েও কিন্তু পর্ষদের আইনজীবী একটা প্রশ্নচিহ্ন তুলেছেন মহামান্য ডিভিশন বেঞ্চে যখন শুনানি চলছিল তখন তাদের সওয়ালে। তো এই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবার 4 নম্বরে পর্ষদ আরেকটা বিষয় ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিল গতদিন, যে হাই ইন্টারভিউ মার্কস এবং লো একাডেমিক স্কোর যে অ্যালিগেশন ছিল, যে যাদের একাডেমিক স্কোর খুব কম তাদেরকে হাই ইন্টারভিউ মার্কস দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে পর্ষদের বক্তব্য যে এই যে ছোট ছোট যুক্তিগুলো, যে হাই ইন্টারভিউ মার্কস দেওয়া হয়েছে মানেই দুর্নীতি হয়েছে, এটা সঠিক নয়। পর্ষদ এমনও অনেক উদাহরণ দেখানোর চেষ্টা করে যে যাদের একাডেমিক হাই কিন্তু তারা আবার ইন্টারভিউ লো মার্কস পেয়েছে, তাহলে পুরো প্যানেল বাতিল হলে তাদেরও তো চাকরিটা বাতিল হয়। তো এক্ষেত্রে পর্ষদের আইনজীবী বলার চেষ্টা করেন যে হাই ইন্টারভিউ মার্কস দেওয়া হয়েছে মানেই যে কারাপশন হয়েছে এটা নয়। এবার লাস্টে পর্ষদের আইনজীবী আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলার চেষ্টা করেন, যেটা মহামান্য বিচারপতিরা বারবার জানতে চাইছিলেন যে কারাপশন বিষয়ে আপনারা কি বলবেন। তখন পর্ষদের আইনজীবী কিন্তু কারাপশন এই বিষয়টা নিয়ে একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছিলেন গত শুনানিতে, এবং বিভিন্ন জাজমেন্ট তিনি দেখানোর চেষ্টা করেছিলেন যে কোন বিষয়টাকে অ্যাকচুয়ালি কারাপশন বলা যায় এবং কোন বিষয়টাকে কারাপশন বলা যায় না। সেক্ষেত্রে পর্ষদের আইনজীবীর মতে করাপশন বলতে গেলে কি না, তো পাবলিক অফিসারকে কোনো রকম ভাবে একটা অ্যালিগেশনে অভিযুক্ত হতে হবে এবং সেই অ্যালিগেশনটা প্রমাণিত হতে হবে যে সে ঘুষ নিয়ে কোনো কাজ করেছে বা দুর্নীতি করেছে। তো এক্ষেত্রে প্রাথমিক 32,000 চাকরি বাতিল মামলায় পর্ষদের বক্তব্য অনুযায়ী যে এরকম কোনো পাবলিক অফিসিয়ালস যিনি এই প্রাথমিক 32,000 চাকরি বিষয়ে কোনো রকম কোনো দুর্নীতি করেছেন এমন টাকা পয়সা নিয়ে, সেই বিষয়টা কিন্তু প্রমাণিত হয়নি বলেই পর্ষদের আইনজীবীর ব্যাখ্যা। এছাড়াও পর্ষদের আইনজীবী এটা আরো গুরুত্বপূর্ণভাবে বলতে চান যে অ্যালিগেশন আনলেই হবে না, পয়েন্টিং ফিঙ্গার মানে কোনো কিছুতে আঙুল তুললেই হবে না, প্রত্যেকটা জিনিসকে কিন্তু প্রমাণিত হতে হবে, এবং আইন মানা হয়নি মানেই যে দুর্নীতি হয়েছে সেটাও কিন্তু নয়। এই বিষয়টাও কিন্তু পর্ষদের আইনজীবী বলার চেষ্টা করেন যে ডিপারচার অফ রিক্রুটমেন্ট রুল মানেই যে করাপশন তা কিন্তু নয়। অর্থাৎ রিক্রুটমেন্ট রুলে যদি কিছু মানাও না হয় তাহলে সেটা যে টাকা পয়সা নিয়ে বা ঘুষ নিয়ে মানা হয়নি এই বিষয়টা যতক্ষণ না প্রমাণ হচ্ছে তার আগে অব্দি এটা বলা যাবে না যে কারাপশন হয়েছে। তো এটাই মূলত পর্ষদের আইনজীবীর গত শুনানিতে বক্তব্য ছিল। তো আপনারা অবশ্যই সেগুলো জেনে গেছেন। তো এই বিষয়ের ওপর পর্ষদের আইনজীবী মূলত প্রাথমিক 32,000 চাকরি বাতিল মামলায় আপাতত অর্থে সওয়াল করেছেন। এর পরবর্তীতে পর্ষদের আইনজীবী আরো সওয়াল করবেন বলেছিলেন গতদিনকে, এবং তাকে আরো একটা দিন সময় দেওয়া হয়েছে। মহামান্য বিচারপতি সেই সময়টা দিয়েছেন। গত 20 মে শুনানির পরে মহামান্য বিচারপতি বলেছিলেন যে পর্ষদের আইনজীবী 12 জুন দুপুর 2টোর সময় শুনানিতে আবার বলবেন এবং সেই দিনকেই তার শেষ বক্তব্য তাকে রাখতে হবে। পরবর্তী ক্ষেত্রে পর্ষদের আইনজীবী চাইলে আবার রিপ্লাইও দিতে পারবেন। তো 12 জুন পর্ষদের আইনজীবী কি ব্যাখ্যা দেন, মূলত অ্যাপটিটিউড টেস্ট যে নেওয়া হয়েছে এই বিষয়টা নিয়ে পর্ষদের আইনজীবী দু একবার বলার চেষ্টা করেছেন। এবার সেই বিষয়ে হয়তো তারা ডিটেলস কোনো ব্যাখ্যা দেবেন বা পরবর্তী ক্ষেত্রে তাদের বিরুদ্ধে আরো যে অ্যালিগেশনগুলো রয়েছে সেই বিষয়ে হয়তো তারা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।